দোষারোপ বড় দুই দলের। হলো যে বিএনপি হচ্ছে এটার জন্য দায়ী, অথচ দেখা গেল যাদেরকে ধরা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের হাত আছে, এটা বাংলাদেশে কেউ বিশ্বাস করবে না। এটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার ভোটই কমাচ্ছে। বিএনপি আমলে বন্ধ সব পাটকল চালু করেছে আওয়ামী লীগ সরকার। পাট দিবসে প্রধানমন্ত্রী 12 জনকে দেয়া হলো পুরস্কার। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম। ব্যবসায়ীদের সাথে ত্রাণ দায়ের বৈঠক। দারিদ্র্য বিমোচনে সরকারের প্রশংসা। এ ঘটনায় ক্ষুব্ধ কট্টর বৌদ্ধদের সংগঠন বধুবালা সেনার সদস্যরা একযোগে হামলা চালায় ক্যান্ডি শহরের মুসলমান পাড়াগুলোতে। মুসলিমরা বলছেন বৌদ্ধরা আগুন দিয়েছে অন্তত 10টি মসজিদ, 75টি দোকান ও 32টি বাড়িতে। ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। এ ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনাস্থল থেকে আটক হন বেশ কয়েকজন। সোমবার রাতে ক্যান্ডি শহরে জারি করা হয় কারফিউ। অবশ্য এরপরেও সহিংসতা থামেনি। ক্যান্ডির পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ করছে কট্টর বৌদ্ধরা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে শ্রীলঙ্কা জুড়ে 10 দিনের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। কলম্বোতে মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। অভিযোগ করেন সরকার সঠিক সময়ে পদক্ষেপ নিলে সংঘাত ঠেকানো যেত। এমন পরিস্থিতিতে রাজধানীতে শুরু হয়েছে ত্রিদেশীয় নিদাহাস ট্রফি। সাম্প্রদায়িক দাঙ্গা ক্রিকেট টুর্নামেন্টে প্রভাব ফেলবে না আশাবাদী শ্রীলঙ্কার ক্রিকেট কর্মকর্তারা। তারপরেও বাড়ানো হয়েছে ক্রিকেটারদের নিরাপত্তা। নিরাপদে আছে বাংলাদেশ দল। আরাফাত রায়হান, চ্যানেল 24। আমাদের সহকর্মী নিয়ামতুল্লাহ বাবু, তিনি কলম্বোতে অবস্থান করছেন বাংলাদেশ দলের খেলা কভার করার জন্য। বাবুর কাছে চলে যাব। বাবু, কলম্বোর পরিস্থিতি জানতে চাইব। ক্যান্ডির এই ঘটনায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে, আর এরই মধ্যে কিন্তু নিদাহাস ট্রফির ম্যাচ শুরু 7:30টায় যতটুকু আমরা জানি। খেলা বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আর বাংলাদেশ দলের যদি কোনো খবর আপনার কাছে থাকে? শুরুতেই বলি যে ক্যান্ডির যে ঘটনার কারণে আসলে যে জরুরি অবস্থাটা জারি করার কাছে সবার সাথে কথা হয়েছে, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা একটি কথা জানিয়েছেন যে আসলে ক্যান্ডির যে ঘটনাটা এটা আসলে সারা দেশে প্রভাব পড়ার মতো কোনো বিষয় না বলে তারা উল্লেখ করেছেন। আর এক্ষেত্রে যদি বলি যে নিদাহাস ট্রফি কিন্তু শুরু হচ্ছে, আর কিছুক্ষণ পরেই ম্যাচটি শুরু হবে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে নিদাহাস ট্রফি। তো এই ক্ষেত্রে আসলে কলম্বোর পরিস্থিতি বলবো যে সম্পূর্ণ স্বাভাবিক। এখানে কোনো প্রকার কোনো অপ্রীতিকর অবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি, আমরা খবর পাইনি। আমরা এখানকার যে লোকাল নিউজ চ্যানেলগুলো আছে, যাদের যে সাংবাদিকরা আছে এবং পুলিশ বাহিনীর যারা আছে, তাদের সবার সাথে কিন্তু কথা হয়েছে। সবাই আমাদেরকে জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা নেই। এছাড়া শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথেও আমাদের কথা হয়েছে এবং সবগুলো ম্যাচই তারা ঠিকভাবে পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বাংলাদেশ দলের যিনি নির্বাচক আছেন এই মুহূর্তে, নির্বাচকের সাথে হাবিবুল বাশার, তার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনিও জানিয়েছেন তাদেরকে আসলে আলাদা করে কোনো ডিরেকশন দেয়া নেই যে সাবধান থাকতে হবে বা অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা, এরকম কোনো কিছুই তাদেরকে জানানো হয়নি এখন পর্যন্ত। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে কলম্বো পুরোপুরি স্বাভাবিক এবং এখানকার যারা নাগরিক আছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে সিচুয়েশন সম্পূর্ণ আসলে কন্ট্রোলেই আছে এখন পর্যন্ত। পুলিশদের কথাও সেটি। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত অবস্থা গিয়ে কি দাঁড়ায়। এখন পর্যন্ত সব স্বাভাবিক আছে কলম্বোতে। বাবু, ধন্যবাদ। জড়িতদের বিচার এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিভিন্ন কর্মসূচি থেকে। আর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হামলাকারীর বিচারের দাবি জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রিয় শিক্ষককে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। আন্দোলনে মিলেমিশে একাকার শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে সামিল হন শিক্ষকরাও। ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। একজন করছে হামলাটা এখন পর্যন্ত জানি, কিন্তু তার পেছনে অন্য কেউ তাকে মোটিভেট করে থাকতে পারে, তাকে ইন্ধন দিতে পারে। এই জিনিসটা খুব তাড়াতাড়ি যাতে খুঁজে বের করা হয়। ন্যাক্কারজনক হামলাটার সুষ্ঠু তদন্ত করা এবং ওই তদন্তের ফলটা সবার কাছে প্রকাশ রাখা। এরপর ক্যাম্পাসে র্যালি ও সমাবেশ করেন অধ্যাপক জাফর ইকবালের দীর্ঘদিনের সহকর্মীরা। এ সময় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান উপাচার্য। যারা নাকি জঙ্গিবাদী উদ্বুদ্ধ, তারাও বুঝতে পারবে যে এটা এসব করে পার পাওয়া যাবে না। এবং আমরা এটা চাই
আমরা মনে প্রাণে দাবি করি এবং আমরা সর্বোচ্চ আমাদের দাবি আমাদের সদস্য সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটা দিয়ে শুরু হোক, যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে জঙ্গিদের এবং অল্প সময়ের মধ্যে তারা কঠোরতম শাস্তি পাবে। জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ৭১-এর অপশক্তিকে পরাস্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় গণজাগরণ মঞ্চ। তারা পেছন থেকে চাপাতি দিয়ে আক্রমণ করে একটা ভীতি তৈরি করবার চেষ্টা করছে। সুতরাং আমি এটাতে কোনোভাবেই মনে করি না যে আমাদের ভীত সন্ত্রস্ত হবার কোনো কারণ আছে, আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হবার কারণ আছে। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সমাজ থেকে জঙ্গিবাদের মূলোৎপাটনের উপর জোর দেন বক্তারা। নিয়ন্ত্রণ আনতে হবে, শুধু নিরাপত্তা দিয়ে মানুষ বাঁচানো যাবে না। যেখান থেকে উৎপন্ন হচ্ছে জঙ্গিবাদ, যেই শিক্ষা ব্যবস্থা হতে, যেই সামাজিক স্তর থেকে, সেখানে হাত দিতে হবে। হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া জয়পুরহাট ও নেত্রকোনা সহ বিভিন্ন জায়গায় পালিত হয়েছে একই কর্মসূচি। নাদিম হোসেন, চ্যানেল 24। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগেরই লোকজন, এমনটা মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তদন্ত ছাড়াই এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মির্জা ফখরুল বলেন যে সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন হবে না। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে একের পর এক কর্মসূচি করে যাচ্ছে বিএনপি। শান্তিপূর্ণ এসব কর্মসূচি দিয়ে চেয়ারপারসনের মুক্তির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে দলটি, যার ধারাবাহিকতায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির এই আয়োজন। সকাল 10টার আগ থেকেই বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী জড়ো হতে থাকেন এই এলাকায়। কর্মীদের ভিড়ে এলোমেলো বিশৃঙ্খল মানববন্ধন কর্মসূচি সামলাতে কেন্দ্রীয় নেতাদের মতো বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। এই সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন সরকার ঘোলা পানিতে মাছ শিকার করছে। ডক্টর জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তা পরিষ্কার। ডক্টর জাফর ইকবাল সাহেবকে ছুরিকাঘাত করা হলো প্রকাশ্যে দিনের বেলায়, অথচ দেখা গেল যাদেরকে ধরা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের লোকজন। আজকে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এসে যাবে, তাহলে কি আওয়ামী লীগ আজকে শুধু তার ক্ষমতায় টিকে থাকবার যে হীন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আজকে এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায়? নেতারা তাদের বক্তব্যে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি বিএনপি বা সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য সরকারের করণীয় কি হবে তা তুলে ধরেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত এই লড়াই চলবে। একটি নিরপেক্ষ, একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করা হবে। দেশনেত্রী এবং বিএনপি দুই দল ছাড়া কোন রকমেই অংশগ্রহণ নির্বাচনে দেশে হবে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া যারা নির্বাচন করতে চান, আপনারা দুঃস্বপ্নে আছেন। কর্মসূচি চলার সময় ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু সহ 4 জনকে আটক করে পুলিশ। এদিকে সারা দেশে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপির মানববন্ধন কর্মসূচি। রাজবাড়ীতে পুলিশি বাধার কারণে কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি, সেখান থেকে আটক করা হয় 2 জনকে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, সিলেট সহ চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, মুন্সিগঞ্জ, জয়পুরহাটেও শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। ডক্টর জাফর ইকবালের উপর হামলার ঘটনায় বিএনপির অভিযোগ মিথ্যাচার বলে উড়িয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সাথে বৈঠকের পর এ মন্তব্য করেছেন তিনি। এটা সরকারের উপর ধরছে, জাফর ইকবালের উপর আওয়ামী লীগের হাত আছে, এটা বাংলাদেশে কেউ বিশ্বাস করবে না। এটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার ভোটই কমাচ্ছে, ভোট ব্যাংকে ক্ষয় হবে। বিদেশিদের খুশি করতে বিএনপি আমলে যেসব পাটকল বন্ধ করে দেওয়া হয়েছিল তা ফের চালু করেছে আওয়ামী লীগ সরকার। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় পাট দিবসের অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাট খাতে উন্নয়নে অবদানের জন্য অনুষ্ঠানে 11 ক্যাটাগরিতে 12 জনকে পদক দেওয়া হয়।
এছাড়া পাট দিবসের গুরুত্ব ও পাট সংরক্ষণ নিয়ে রচনা প্রতিযোগিতার 6 বিজয়ীকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। একটা সময় পাটের কল্যাণে বাংলাদেশ পরিচিত হতো সোনালী আঁশের দেশ হিসেবে। মাঝে কিছুদিনের স্থবিরতা কাটিয়ে আবারও ফিরতে শুরু করেছে পাটের স্বর্ণালী অতীত। এ ফসল উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং কাঁচা পাট রপ্তানিতে শীর্ষে। শুধু তাই নয়, গেল অর্থবছর পাট ও পাটজাত পণ্যের রপ্তানি করে বাংলাদেশ অর্জন করেছে প্রায় 7,500 কোটি টাকা। পাটের উৎপাদন ও ব্যবহার বাড়াতে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত করেন পাট খাতের উন্নয়নে অবদানের জন্য 11টি ক্যাটাগরিতে 12 জন ব্যক্তিকে। পরে পাটের গুণাগুণ তুলে ধরেন প্রধানমন্ত্রী, সবার প্রতি আহ্বান জানান পাট পণ্য ব্যবহারে আন্তরিক হওয়ার। আমি শাড়িটা পরে আছি, এটা কিন্তু সম্পূর্ণ পাটের তৈরি। এমনকি আমার যে হ্যান্ডব্যাগটা, এই যে ব্যাগটা দেখেন, এটা কিন্তু কোনো বিদেশি ব্র্যান্ড না, বাংলাদেশের পাট দিয়ে তৈরি। শেখ হাসিনা বলেন, বিএনপি সরকার দেশের পাট শিল্পকে ধ্বংস করতে চেয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই তা পুনরুদ্ধার হয়। আপনারা একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের পাটকল বন্ধ করবে, সেই জন্য বন্ধ করার শর্তে টাকা নিল বিএনপি সরকার, আর ভারতকে ওই ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিল পাটকল নির্মাণ করা, আর যে বাজারটা ছিল সম্পূর্ণভাবে বাংলাদেশের, সেই বাজারটা চলে গেল ভারতের হাতে। পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর পাশাপাশি নতুন বাজার সৃষ্টির উপরও জোর দেন প্রধানমন্ত্রী। অনেক ধরনের পাট পণ্য উৎপন্ন হচ্ছে এবং পাট পণ্য শুধু উৎপাদন না, সেগুলি ব্যবহার বাড়ছে এবং সেই সাথে সাথে আমরা বিদেশে এখন রপ্তানিও করছি। আমরা একটা দুটা পণ্যের উপরে রপ্তানি নির্ভরশীল থাকতে পারি না, আমাদের রপ্তানিকে বহুমুখী করতে হবে। অতীতের প্রধান অর্থকরী ফসলটির সুদিন ফেরাতে সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন শেখ হাসিনা। এই শিল্পটা আপনাদেরকে সব রকম জীবন জীবিকার সহযোগিতা দিচ্ছে, কাজে সেই শিল্পটাকে বাঁচাতে হবে, তার উৎপাদন বাড়াতে হবে। তবে একটা বড় সমস্যা আছে, সেটা হলো যন্ত্রপাতিগুলি, মেশিনারিজগুলি অত্যন্ত পুরানো, কাজে এই মেশিনারিজগুলি সব বদলাতে হবে, নতুন মেশিনারিজের ব্যবস্থা করতে হবে। জাতীয় পাট দিবস ও পাট পণ্য মেলা উদ্বোধন শেষে স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দর্শক সারিতে বসে উপভোগ করেন পাট পণ্য নিয়ে আয়োজিত মনোজ্ঞ ফ্যাশন শো। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। ঐতিহাসিক 7ই মার্চ কাল 1971 সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর এই ভাষণ এরই মধ্যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। দিনটি উপলক্ষে কাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্যানের মাঠে স্থাপন করা হয়েছে অস্থায়ী মঞ্চ। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সভাকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যায় সভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এ সময় তিনি জানান, এই জনসভার মাধ্যমে সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতির খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুম খান। মাসুম, কালকের জনসভার প্রস্তুতি কেমন চলছে সেখানে জানাবেন আমাদের। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর এই ভাষণকে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের অনেক বড় একটি অর্জন হিসেবে তারা দেখছেন। এ কারণে আগামীকালকের যে সমাবেশটি, এটির ব্যাপারেও সমাবেশটিকে ঘিরে কিন্তু আওয়ামী লীগের একটি বিশেষ ধরনের প্রস্তুতি রয়েছে এবং সমাবেশেও আমরা দেখেছি যে ব্যাপক প্রস্তুতি, কারণ এটা যেহেতু নির্বাচনের বছর, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ চাচ্ছে যে এই অনুষ্ঠান থেকেই, এই সমাবেশ থেকেই তাদের নির্বাচনের প্রস্তুতি শুরু করতে। তো এখন পর্যন্ত যেটা হয়েছে যে মঞ্চটি তৈরি করা হয়েছে নৌকার আদলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতীক, সেই মঞ্চের কাজ প্রায় শেষ এবং পুরো সভাস্থলের সব ধরনের কাজই প্রায় শেষ করে ফেলা হচ্ছে। এরপরেও বাকি যতটুকু কাজ আছে সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। আর সবচেয়ে উল্লেখ করবার মতো বিষয় হচ্ছে যে নিরাপত্তা, আমরা দেখেছি যে প্রখর নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। আলাদা নিরাপত্তা বুথ এখানে স্থাপন করা হয়েছে, যেখানে পুলিশ, র্যাব সহ অন্যান্য সব বাহিনী এখানে নিয়োজিত থাকবেন। এর বাইরেও প্রচুর স্বেচ্ছাসেবক এখানে রয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যাদেরকে এই সমাবেশ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছেন। দূর দূরান্ত থেকে যারা সমাবেশে আসবেন তাদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয় এবং নির্বিঘ্নে যাতে
সমাবেশটি করতে পারেন, সেই চেষ্টায় কিন্তু কোনো দিক থেকে আওয়ামী লীগ কমতি রাখছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেছিলেন এবং তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের এই 9 বছরের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ডগুলো এই সমাবেশগুলোর মাধ্যমেই তৃণমূলের মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং দেশবাসীর কাছে সেটা জানানো হবে। রেদওয়ানা। মাসুম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাসুম খান আমাদের সাথে যোগ দিচ্ছিলেন কালকে জনসভার ব্যাপারে জানাতে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ রোল মডেল বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। সকালে রাজধানীর একটি হোটেলে দুদেশের ব্যবসায়ীদের বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় চলতি বছরের মধ্যে দুদেশের বাণিজ্য $1 বিলিয়ন উন্নীত করার আশা করেন দাই কুয়াং। বাংলাদেশ সফরের শেষ দিন দুদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে বিজনেস ফোরামের বৈঠকে যোগ দেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং। দুদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের অনুষ্ঠানে ভিয়েতনামের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আর ঢাকা হ্যানয় বাণিজ্য সম্পর্ক জোরদারের গুরুত্ব দেন FBCCI সভাপতি। Vietnam and Bangladesh business people will come very close with each other, and in future we will also take lesson from Vietnam. With an excellent track record in the Millennium Development Goals, we are committed to attaining the Sustainable Development Goals SDG by 2030. এ সময় ত্রান দাই কুয়াং বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের প্রশংসা করে বলেন দারিদ্র্য কমানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নও বাংলাদেশ একটি রোল মডেল। দুদেশের বাণিজ্য এই বছরের মধ্যে $1 বিলিয়ন পৌঁছাবে। আমি আশা করি 2020 সাল নাগাদ এটি $2 বিলিয়ন উন্নীত হবে। ভিয়েতনাম বাংলাদেশের সাথে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চায়। ভিয়েতনামের রাষ্ট্রপতি জানান সুযোগ থাকার পরও এখনো দুই দেশের বাণিজ্য আটকে আছে $1 বিলিয়ন নিচে, যা 2020 সাল নাগাদ তিনি দেখতে চান $2 বিলিয়নের ওপরে। বাংলাদেশের সাম্প্রতিক উত্থান বিস্ময়কর। দেশটি দারিদ্র্য বিমোচন এবং স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে একটি রোল মডেল। তরুণ শক্তি ও সাশ্রয়ী শ্রমমূল্যের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। ব্যবসায়ী ফোরামের বৈঠকের পর ভিয়েতনাম সাংস্কৃতিক দিবসের উদ্বোধন করেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ বিনোদন সবসময় বাংলাদেশ ও বিশ্বের যে কোনো খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।